বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের টেকনিক্যাল অ্যানালিসিসটা শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে, আপনারা সাথে থাকেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে একটা টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন বা সাজেশন বা একটা রোডম্যাপ, যেটা বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়ক। বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করার জন্য বলা হয় না। সে যদি মনে করে যে বিনিয়োগ করবে, সেক্ষেত্রে সেটা সহায়ক। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আশা করি, যাতে করে আমার সাথে আপডেটেড থাকতে পারেন। আসেন এখন আমরা ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে চলে আসি। দেখুন, ধারাবাহিক আপনারা জানেন টেকনিক্যাল অ্যানালিসিসের একটা অন্যতম প্রিন্সিপাল হচ্ছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এটা কিন্তু অন্যতম প্রধান একটা প্রিন্সিপাল। এই হিস্ট্রি যদি দেখতে যান আপনারা, তাহলে কোন সেক্টরের হিস্ট্রি সবচেয়ে ভালো, কোন সেক্টরের হিস্ট্রি সবচেয়ে ভালো বলতে কোন সেক্টরের শেয়ারগুলোর দাম অনেক বেশি ছিল, অনেক হাইয়ে চলে গেছিল। নিশ্চয়ই ইন্স্যুরেন্স। তাহলে ইন্স্যুরেন্সের হিস্ট্রি রিপিট তো করবেই টেকনিক্যাল অ্যানালিসিসে, সেটাই করতেছে এখন। এই কথাটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো বারবার বলি না এই জন্য যে অনেকে ভাববে আমি ইন্স্যুরেন্স কিনতে আলাদাভাবে প্ররোচিত বা প্রলুব্ধ করি। আমার তো কোনো দরকার নাই। আমি একজন অন্য প্রফেশনের মানুষ। আমি একজন ব্যাংকার, আমি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার অপারেশন। আমি একজন সিডিসিএস, আমি একজন MBA ডিপ্লোমা দুইটা করেছি এবং আমি BCSও কোয়ালিফাই করছি। আমি 4 বছর ধরে একটা গ্রুপ চালাই ফেসবুকে। অল্প কিছু মেম্বার নেই, যারা অনিয়মিত তাদেরকে নিই না, যাদের চিন পরিচয় আছে, যারা ভেজাল না, এরকম লোকজনকে নিয়ে আমি একটা গ্রুপ চালাই। 2000 মেম্বার থাকতে পারতো, সেটাকে কমাইয়ে আনছি 400-তে। সব বাদ আউট করছি। আমি নিজে এখনও আমার গ্রুপে রেগুলার পোস্ট দিই এবং আমার কিছু গ্রুপ মেম্বার আমার সাথে 4 বছর থেকে আছে। তো যাই হোক, ইন্স্যুরেন্সের কথায় আসি। এখন ইন্স্যুরেন্স নিয়ে বলছি কেন? হিস্ট্রি রিপিটস ইটসেলফ, বা প্রাইস তার আগের প্রাইস লেভেলে যেতে চায়। এটাই টেকনিক্যাল অ্যানালিসিসের একটা প্রিন্সিপালের মধ্যে আছে, বেসিক প্রিন্সিপাল। প্রাইস তার আগের প্রাইস লেভেলে যেতে চায়। তা আমার এখানে দেখা যাচ্ছে কি, আমি ইন্স্যুরেন্স নিয়ে এই লেভেল থেকে আমি ইন্স্যুরেন্স নিয়ে বলতেছি, 30-32 লেভেল থেকে ইন্স্যুরেন্স উঠবে এবং সবার আগে উঠবে, সবচেয়ে ভালো করবে নাম্বার 1 সেক্টর টেকনিক্যালি।
আমার ফলোয়ার অনেকেই আছে যারা 3-4 বছর আগে থেকে ইন্স্যুরেন্সে ধরা খাওয়া অনেক হাই প্রাইসে। ওনারা কেউ এখনও ওনাদের প্রাইস লেভেলে এখনও ইন্স্যুরেন্স যায় না, এটা আমি জানি। আর ইন্স্যুরেন্স কেন নাম্বার 1 সবার আগে উঠবে এই কথাগুলো বলছি সম্পূর্ণ টেকনিক্যাল বেইজে, এবং এগুলো জটিল অ্যানালিসিসের একটা অংশ। এগুলো যারা শিখতে চাইবেন, যারা শিখতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার সেপ্টেম্বর মাসের শুরুতে ইনশাল্লাহ একটা ব্যাচ আসতেছে, একটা ব্যাচ রানিং আছে, অনেকেই রেসপন্স করছে। আর একটা ব্যাচ ইনশাল্লাহ সেপ্টেম্বরের শুরুতে শুরু হবে। কিছু গোপন অ্যানালিসিস জানবেন, সিক্রেট অ্যানালিসিস জানবেন, এবং আশা করি আমার কোর্স করার পরে আপনার সব রকম প্রশ্নের আনসার পেয়ে যাবেন। টেকনিক্যাল অ্যানালিসিস সহজ হয়ে যাবে। আমাদের দেশে অ্যানালিসিস দিতে গিয়ে আমরা ভুল করি বলেই, আমার অ্যানালিসিস ওকে হয় না বলেই সাধারণ পাবলিক টেকনিক্যাল অ্যানালিসিসে বিশ্বাস করে না, করতো না, করে না। তারা বলে যে বাংলাদেশের শেয়ার বাজার নাকি অ্যানালিসিসে চলে না, বাংলাদেশের শেয়ার বাজার নাকি অ্যানালিসিস নির্ভর না। তাহলে কি নির্ভর? ওনাদের মতে মামু নির্ভর, মামুরা এই বাজার চালায়। তো মামু নির্ভর হলে এই যে ইন্স্যুরেন্সের 7, 8, 10টা আইটেম টার্গেট মিট করছে বলছি, আজ থেকে 2 মাস হয়ে গেছে, ওগুলো কেন যাইতে পারে না? মামু নির্ভর হলে এই যে 8-10টা আইটেমের টার্গেট দেখাইছিলাম, প্রত্যেকটা টার্গেট হুবহু হিট করে কারেকশানে গেল কীভাবে? তা আমি যেটা বলছি যে আমি আপনাদের সাথে প্রমাণ করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাজার অ্যানালিসিসে চলে, চার্ট ওকে হয়। আশা করি আপনারা এখন সেটা বুঝতে পারতেছেন। তা আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্সের কাজ আমি মোটামুটি শেষ করে আনছি। ইন্স্যুরেন্স আজকে তার রেজিস্ট্যান্স ব্রেক করছে বলা যায়, কারণ ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স কিন্তু এইখানে, অনেকে ওকে উপরেরটাকে বলতে চাইবে। ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স ছিল এই দিক দিয়ে বেসিক্যালি 54.5। আজকে ইন্স্যুরেন্স কত গেল? আজকে 55.3, কিন্তু এটা কত? 55.1, এই 54.1, আজকে 55.3। সুতরাং ইন্স্যুরেন্স হ্যাজ ক্রসড ইটস ভাইটাল রেজিস্ট্যান্স। অনেকে যেটা নিয়ে ভয়ে ছিল, টেনশনে ছিল, সেটা ইন্স্যুরেন্স যখন কিছুদিন আগে এতটুকু থেকে 32 লেভেল থেকে অ্যানালিসিস দিতে এতটুকু আনার পরে ইন্স্যুরেন্স যখন এই টার্গেট থেকে এখানে কারেকশান হলো, তখন কিন্তু এক শ্রেণীর ইন্স্যুরেন্স হোল্ডারদের কনফিডেন্স চলে গেল এবং তারা মনে করলো সব শেষ। আসলে আমি আপনাদেরকে আবারও বলি, আমি যে আপনাদের সাথে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিই, এই ধরনের এই চার্টটা দেখি অ্যানালিসিস দিয়ে আপনারা দেখেন। আসলে আমার অ্যানালিসিস কখনোই কোনো শেয়ারের শুধুমাত্র এই চার্ট নির্ভর হবে না, হয় না, এই চার্ট নির্ভর না। এটা মনে রাখবেন। এটা শুধু আমার কোর্স যারা করতেছেন ওনারা জানেন, ওনারা বুঝেন। এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন 50টা না, এখন মনে হয় 60টায় গিয়ে পৌঁছাইছে এই ইউটিউবে আসার পরে ওকে অ্যানালিসিসের সংখ্যা। এই কয়দিনে 3-4টা শেয়ার করলাম আপনাদের সাথে, গত 5-6 দিনে। আমি কখনো এই চার্ট নির্ভর অ্যানালিসিস দিই না। পুরোপুরি এই চার্ট নির্ভর আমার কোনো অ্যানালিসিস হবে না। টেকনিক্যাল অ্যানালিসিস এত সহজ না। টেকনিক্যাল অ্যানালিসিস জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিস হলো একটা
সিনক্রোনাইজেশন, একটা হারমোনিক সিস্টেম ডেভেলপমেন্ট ওর আন্ডারস্ট্যান্ডিং, একটা অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, তো এগুলো বুঝতে হবে, এগুলো বুঝে ডিসিশন দিতে হবে, ডিসিশন দিতে হয়। আশা করি আপনারা তো কারো কোনো চার্ট এখন পর্যন্ত ইউটিউবে পান নাই আমার মতো চার্ট দিয়ে ওকে করে অ্যানালিসিসকে ওকে করছে, টার্গেটে গিয়ে হিট করছে এবং ওইখান থেকে নেমে আসছে। পেলে আমাকে জানাবেন, আমার সাথে শেয়ার করবেন। এরপরেও বলে রাখি, এটা আমার হবি, এটা আমার শখ। আমি কখনো কোনো পেইড গ্রুপ খোলা, কখনো আইটেম বিক্রি করা, কখনো কারো কাছ থেকে কোনো সুবিধা চাওয়া, এগুলোতে কখনোই করি না কোনো কিছু। হ্যাঁ, আমি কোর্স করাই, কারণ আমার কোর্সটা জানলে, শিখলে, যে শিখবে, যে আমার কোর্স করবে, সে ইমেন্সলি বেনিফিটেড হবে আমি বিশ্বাস করি। এবং এটা একটা শেখানোর জিনিস, কারণ এটা আমার একটা অর্জন। এটা এটা এক ধরনের আমার নিজস্ব একটা বৈশিষ্ট্য নিয়ে আমি আমার এই কোর্সের সাবজেক্টগুলো। এখন আসেন, আমি এত কথা বলতেছি এই জন্য আলহামদুলিল্লাহ আজকে ইন্স্যুরেন্স আমার অ্যানালিসিসকে ওকে করছে এবং রেজিস্ট্যান্স ক্রস করে একটা গুড সিগন্যাল দিছে এবং আমার কাজ ইন্স্যুরেন্স নিয়ে আমার অ্যানালিসিস দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। কারণ আমি আপনাদেরকে বলছিলাম আমি এই 57 বা 58 ক্রস করলে আমি আর অ্যানালিসিস দিব না ইন্স্যুরেন্সের, যেরকম ইন্ডেক্সের দিচ্ছি না। এই 57 বা 57 ক্রস করলে আমি আর অ্যানালিসিস দিব না ইন্স্যুরেন্সের, ক্রস করলে। তো ইন্স্যুরেন্স আজকে 55, আর এই 57 বা 58 ক্রস করলে আমি আর ইন্স্যুরেন্সের সেক্টর অ্যানালিসিস আর দিব না। আজকেই ধরতে পারেন আমার ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টর অ্যানালিসিস হিসেবে শেষ অ্যানালিসিস। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্যে এত কথা বলা, অনেক কথা বলা। আর আরেকটা কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, এটা আমার জন্য ভাইটাল ছিল। কারণ আমার অপেক্ষায় থাকেন আপনারা অনেকে, অন্তত 500-600 জন তো থাকেই। তো আমি যদি প্রপার অ্যানালিসিস দিয়ে যদি আপনাদেরকে গাইডলাইন দিতে না পারি, আমার অ্যানালিসিস যদি ভুল হয়, তাহলে তো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই কারণেই অ্যানালিসিস দেওয়া এত সহজ না। অ্যানালিসিস দিতে রেসপন্সিবিলিটি লাগে। অ্যানালিসিস হচ্ছে একটা চ্যালেঞ্জের মতো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন, এই যে ইন্স্যুরেন্স এটা ক্রস করলে, মানে এই 58 লেভেলটা ক্রস করলে আর অ্যানালিসিস দিব না, এটাই ধরতে পারেন আমার শেষ অ্যানালিসিস। দেখেন ইন্স্যুরেন্স আজকে কি করছে দেখাই দিই। ইন্স্যুরেন্স আজকে রেজিস্ট্যান্স ব্রেক করছে। ইন্স্যুরেন্স যে আজকে রেজিস্ট্যান্স ব্রেক করবে এটা আমি ভাবি নাই, ঠিক আছে। আমি ইন্স্যুরেন্স নিয়ে একটু কনফিউজ ছিলাম, ক্যান্ডেলের সাইজ নিয়ে, ক্যান্ডেল কত বড় করে। ওই যে আপনাদেরকে বলি আমি যে আমার কাছে হিসাব নাই, ডাটা নাই, স্ট্যাটিস্টিক্স নাই। আমরা দেখে বলি, আইডিয়া করে বলি, বিশ্লেষণ করে বলি, কিন্তু তথ্য নাই। তো আমি আজকে ইন্স্যুরেন্সের পজিটিভ আশা করছি, এটা গতকালও বলছি, কিন্তু এত বড় গেইন, এত বড় ক্যান্ডেল আশা করি নাই। তো এত বড় ক্যান্ডেল কেন করছে, যে আপনাদেরকে বলি সম্পূর্ণ হিসাবের বাজার এটা। আজকে ইন্স্যুরেন্সের বুলিশ মোমেন্টাম দরকার ছিল ওকে উপরে উঠে আসার জন্য, এবং ওই বুলিশ মোমেন্টাম দিয়ে সে দেখেন তার আগের রেজিস্ট্যান্সটা ক্রস করছে। তো অনেকে বলবে ইন্স্যুরেন্স এখনও রেজিস্ট্যান্স ক্রস করে নাই। না, ইন্স্যুরেন্স রেজিস্ট্যান্স ক্রস করছে, বডি ক্রস করছে, বডি। এখানে আর আলাদাভাবে কিছু বলার নাই। এদিকে বাই সিগন্যাল ছিল, আমি সেদিন বলছি যদি বাই সিগন্যাল দিবে 2 দিন আগে, বাই সিগন্যাল দিছে। বাই সিগন্যাল দিলে ইন্স্যুরেন্স ভালো করবে, সব কথা আপনাদের সাথে আবার শেয়ার করা ছিল। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকের ইন্স্যুরেন্সের ভলিউম দেখেন, ভলিউমও খুব অ্যালার্মিং বা অ্যাবনর্মাল না, আরও কিছু পদ যাওয়ার আছে হয়তো ভলিউম। এখন দেখেন নেক্সট রেজিস্ট্যান্স কত, নেক্সট রেজিস্ট্যান্স হলো 58 পার হলে, আচ্ছা এই চিমুকুতে বাই সিগন্যাল তৈরি হয়েছে
এই যে ইচিমোকুতে বাইসিগন্যাল তৈরি হয়েছে বা টুইস্ট অবস্থায় আছে, দেখেন তানকেনসেন কুজেনসেন। এটা ইম্পর্টেন্ট ছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। এবং ক্লাউডও ওকে আছে, তবে ক্লাউড আর একটু ওকে থাকলে আরও ভালো হবে। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম অনেক আগে, আপনাদের মনে আছে কিনা কে জানে। আপনারা ইচিমোকু ব্যবহার করে না এমন অ্যানালিসিস ফলো করবেন না, বা এমন কোনো চার্টের উপরে নির্ভর করবেন না যারা দেয়, যদি ইচিমোকু ফলো না করে, ইচিমোকু নির্ভর যদি না হয়। কারণ ইচিমোকুতে যেসব সিগন্যাল আসে এটা অন্য ইন্ডিকেটরে আসে না। এখন আসেন, আজকে 58 পার হলে যেহেতু অ্যানালিসিস দিব না, এই জন্য অনেক কথা বলতেছি, এবং আজকে রেজিস্ট্যান্সটা ব্রেক করছে এই জন্য বলতেছি। এখন আপনাদেরকে দেখাই, কালকে আমি যে দেখাইছিলাম অরুণ আজকে কি করছে দেখেন। এই যে দেখেন, অরুণ আজকে বাই সিগন্যাল বা আপ ট্রেন্ড করে ফেলছে, কনফার্ম করে ফেলছে। এই যে দেখেন, বলছিলাম যে অরুণ আপ ট্রেন্ড করে ফেলবে, আপ ট্রেন্ড আসবে, এই যে চলে আসছে অরুণে। এবং তারপরে আপনাদেরকে দেখাইছি অসামে দেখেন, অসামে খুব সুন্দরভাবে গ্রিন হিস্টোগ্রাম আপিস হয়ে উঠে আসতেছে একটার পর একটা। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মুভমেন্টটা পেয়ে গেছি। এবং বাজার, আপনাদেরকে আমি আগে বলছি, আবারও বলতেছি, আপনারা একটু খেয়াল করে দেখেন ইন্স্যুরেন্স সেক্টরের কয়টা শেয়ার, ইন্স্যুরেন্স সেক্টর কতটুকু উঠছে, ইন্স্যুরেন্স সেক্টরের র্যালি কত বড় ছিল, আর অন্যান্য সেক্টর কত বড় উঠছে, ওদের কতটুকু র্যালি ছিল, এবং ইন্স্যুরেন্স সেক্টরের কতগুলো শেয়ার টার্গেটে গেছে টেকনিক্যালি, লং টার্ম বা মিড টার্ম বা শর্ট টার্ম টার্গেটে, অন্যান্য সেক্টরের কয়টা আইটেম টার্গেটে গেছে। এটা কম্পেয়ার করলেই বুঝে যাবেন বাজার কিসে ছিল, কোন সেক্টর নাম্বার 1, কোন সেক্টর সবচেয়ে ভালো পজিশনে ছিল, কোন সেক্টর সবচেয়ে বেশি ভালো করছে। আড়াই ডবলের বেশি হয়ে গেছে তো অনেকগুলো। বিএনআইসিএল কত ডবল হয়েছে? 3 ডবল হয় নাই। এসআইপিএলসি কত ডবল হয়েছে? 3 ডবল হয় নাই। এখানে কি কেউ আটকা রাখতে পারছে? বলছি সবচেয়ে ভালো সেক্টর সবার আগে ঘুরবে। ইন্স্যুরেন্স নিয়ে কী ধরনের নেগেটিভিটি সমগ্র বাজার জুড়ে, কত ধরনের মাস্টার, কত ধরনের বিশেষজ্ঞ, হ্যাঁ ইন্স্যুরেন্স হবে না, ইন্স্যুরেন্স ফালতু সেক্টর, এই সেই। আরে অ্যানালিসিস বুঝে না, এসব করে বেড়ায়, এসব বলে বেড়ায়, এসব ছড়ায়। এখন এগুলো দেখে এখন মাথায় হাত দিবে কোন সেক্টর একদম কয়টা শেয়ার হিট করছে টার্গেটে আমার অ্যানালিসিসের। দেখেন তো ইঞ্জিনিয়ারিংয়ে কয়টা গেছে, ফিন্যান্সে কয়টা গেছে, টেক্সটাইলে তো এই 4-5টাই, যেগুলো আগে থেকে যাওয়া শুরু করছে ওগুলাই। এটা বুঝতে হবে, এটা অনেক ডিপের ব্যাপার। আসেন এখন এরপরে ইন্স্যুরেন্সের আমরা নেক্সট রেজিস্ট্যান্সটা দেখব। আর বেশি কিছু লাগবে না ইন্স্যুরেন্সের দেখার। এই রেজিস্ট্যান্সটা হবে আমাদের এইখানে, এই লেভেলটা হচ্ছে ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স। এগুলো এখন উঠাই দিই। দেখেন এই যে আমি ফিবোনাচি টানছি, কোত্থেকে টানছি, এইখান থেকে, এখানের উপরে আছে ইন্স্যুরেন্সের নেক্সট রেজিস্ট্যান্স হলো 62 বা 63 লেভেল। এই 62 বা 63 লেভেল কীভাবে? এই যে এইভাবে। তো ইন্স্যুরেন্স সেক্টরের আর অ্যানালিসিস দিব না, সেক্টর অ্যানালিসিস দিব না, আইটেম অ্যানালিসিস। দেখেন বরাবর মিলে গেছে, এটাই হলো অ্যানালিসিস, এটাই হলো মেজারমেন্ট, এটাই হলো অ্যাডজাস্টমেন্ট, যেটাই বলেন। এই যে দেখেন বরাবর 62-60, এখানেও 62-40, বরাবর মিলে গেছে। ইন্স্যুরেন্স নেক্সট রেজিস্ট্যান্স এইটা। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে যাওয়া এখনও একটু কঠিন আছে, একদম সহজ মনে করিয়েন না, কিছু স্ট্রাগল আছে ইন্স্যুরেন্স সেক্টরের। এই 62 লেভেলে যাওয়া, আগে 58 যাবে, তারপরে 62 যাবে।
এই জন্য আগে 62 বা 63, আগে 58-র জন্য ভাবেন। 58 যাক, 58 হয়তো চলে যাচ্ছে, খুব বেশি দেরি হবে না ইনশাল্লাহ। এরপরে 62 বা 63। এটাই হলো ইন্স্যুরেন্সের টেকনিক্যাল মেজারমেন্ট বাই ফিবোনাসি মেথড, ফিবোনাসি ক্যালকুলেশন মেথড। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু ইন্স্যুরেন্সের এখন সামগ্রিক চিত্র একটু দেখব, তারপরে অ্যানালিসিসটা শেষ করব। ইন্স্যুরেন্সের আমি আবার বলে রাখি, ইন্স্যুরেন্সের 62 যাওয়া খুব বেশি সহজ না, এবং ইন্স্যুরেন্স পুরোপুরি নর্মালি, খুব স্পন্টেনিয়াসলি, খুব ইজিলি 62-তে যাচ্ছে, এইটা এখনও বলা যাবে না। ইন্স্যুরেন্সকে কষ্ট করতে হবে, ইন্স্যুরেন্সকে স্ট্রাগল করতে হবে 62 লেভেলে যেতে। এজন্য আগে ইন্স্যুরেন্স 58 লেভেল যাক, তারপরে 62। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। 62-র ব্যাপারে আমি আশাবাদী আছি এখনও, দেখা যাক। আল্লাহ হাফেজ।